আপনি ফ্র্যাঙ্কেস্টাইন বললে তৃণমূলের নেতাদের বানানটা লিখতে বললেও সেটাও পারবেন, ওইসব বলে লাভ নেই। লাল চুল কানে দুল তৃণমূলের যে ট্রেডিশনটা বাংলায় চলছে, সব জয়ন্ত ফয়ন্ত এর বাইরে কেউ নয়। তৃণমূলের নেতারা বা উটকো ছটকা বা যারা সদ্য লাল চুল কানে দুল যারা সমস্ত উঠে আসছে, তাদের একটা মাথায় ঢুকে গেছে যারে অনুব্রত মণ্ডল তো এই সমস্ত কথাবার্তা বলেই জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়েছে, অনুব্রত মণ্ডলের স্ট্যাটাস বেড়েছে, দেশ দুনিয়া জুড়ে সবাই অনুব্রত মণ্ডলকে চিনেছে। কী জন্য চিনেছে? অনুব্রত মণ্ডল কোনো সমাজসেবামূলক কাজ করার জন্য চিনেছে না। পুলিশকে বোম মারুন, একে গুলি করে মারুন, তাকে মারুন, একে খুন করুন, চামড়া তুলে দেবো, শুটিয়ে লাল করে দেবো, এইসব বলার জন্য অনুব্রত মণ্ডল বিখ্যাত হয়েছে। তো এই সমস্ত নেতারাও ভাবছে আমরাও যদি এই সমস্ত করে যাই, আমাদের নেতারা পাশে দাঁড়িয়ে বলবে মাথায় অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কম টম যায়, এসব বলবে, শাস্তি কোথাও হবে না। মূলত হচ্ছে এই ডেটারেন্ট ফ্যাক্টরটা না থাকার জন্য যেটা হয়েছে, এই সমস্ত পাড়ার উটকো ছাটকা মস্তানদের এরা সব এদের প্রভাব বৃদ্ধি হয়েছে। এবং তৃণমূলের তো সম্পদ বটেই, কারণ এই সমস্ত জয়ন্ত থেকে শুরু করে এই সমস্ত উটকো ছাটকা লালচুল কানেদুলরা এরাই তো তৃণমূলের ভোটটা করায়। মানে সম্পদটা না থাকলে, যেটা সোজা ভাষায় কৌস্তব বললেন যে ভোট বৈতরণী পেরোনো যেত না। পশ্চিমবঙ্গে মাফিয়ারাজ প্রথম শুরু হয়েছিল ৭৭ সালের পর থেকে। সিপিএম গভর্নমেন্ট তারা কি করেছিল, রাজনৈতিক দল প্রথম এই মাফিয়া তারা নিজেরা কন্ট্রোল করতে বা নিজেরা তৈরি করতো। শুরুটা করা দেখা হয় মরিচঝাঁপি থেকে। 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্ষমতায় আসেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন। উনি আসার পর একটা ভালো কথা বলেছিলেন, বদলা নয় বদল চাই। এবং উনি বদল করেও সেই সময় আপনি মনে করে দেখুন, পাড়ায় পাড়ায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজানো এবং বিভিন্ন রকমের খেলা মেলা ইত্যাদি ইত্যাদি এবং সাংস্কৃতিকমূলক এই সবগুলোতে বেশি করতেন, আর রাজ্যকে ডেভেলপ করতেন। সেই সময় পাড়ায় পাড়ায় মস্তানিটা কিন্তু অনেক অংশে কমে গেছিলো। আমি একবারও বলছি না যে শেষ হয়ে গেছিলো। যে ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন সেইগুলোতে যদিও নিন্দনীয় ঘটনা, সেইগুলোকে কিন্তু সরকার কোনো রকম তাদেরকে মদত দেয় না, বা তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না। তারা যে দোষ করেছে সেই দোষে পুলিশ তাদের অ্যারেস্ট করে এবং তাদের কোর্টে সাবমিট করে, তাদের যা বিচার হয় সেইটা হয়। বেশ, সময় একদম শেষ। আমার কাছে খুব স্ট্রেট প্রশ্ন রয়েছে, আমি যদিও বাকিরা হয়তো বলবেন। আপনি বলছেন যে কোনো বিশেষ সম্প্রদায়কে কোনো একটা শ্রেণী টার্গেট করছে, কোন বিশেষ সম্প্রদায় ঠিক স্পষ্ট হলো না। স্পষ্ট যদি আপনাকে বলতে হয়, মুসলমান সম্প্রদায়ের মানুষদের একটা টার্গেট করা হচ্ছে, এক বিশেষ সম্প্রদায়, স্পেশালি বিজেপিরা, যে এরা মানে এই মাফিয়া রাজ বা এইগুলো কন্ট্রোল করে। আমি প্রথমেই বলেছি আমি সেটাই বলছি, মাফিয়া রাজের কোনো দল হয় না, কোনো বর্ণ হয় না, এক্ষুনি কথা চেঞ্জ করে দিলেন। এটা বিজেপির বাইনারি তৈরি। জয়ন্ত সিং কি বাংলার ছেলে? কোথায় আপনাদের বাংলা বাঙালি তত্ত্ব, বাংলা পক্ষ, বাংলা বাঙালির জায়গা, বহিরাগত কোথায় গেল? এটা বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা করে। আচ্ছা, অন্য রাজ্য থেকে যদি গুন্ডা আসে তাহলে হচ্ছে আও আও আও, আর যদি অন্য রাজ্য থেকে নেতারা আসে তাহলে হবে যাও যাও যাও, বহিরাগত আজব বিচারিতা। এই সোনার বাংলায় আমরা শ্রী চৈতন্যদেবের সময় থেকেই যদি সেই ইতিহাসটাকে দেখি, তারপরে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর এবং বর্তমানকালে যারা আছে বিবেকানন্দ পর্যন্ত যারা ছিলেন, সকলেই কিন্তু এই বাংলার একটা ঐতিহ্যকে, বাংলার গরিমাকে সারা বিশ্বের কাছে এবং দেশের কাছে উজ্জ্বল করে গেছিলেন। সেই বাংলার গরিমা আজকে সামাজিক অবক্ষয় হলো কেন? আজকে যিনি বলছিলেন এখানে বামপন্থীদের শাসনের কথা বলছিলেন, মরিচঝাঁপি, আনন্দী মার্গ বা বর্ধমানের সাইবাড়ি, যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, সমস্ত ঘটনাই যদি তাদের সিপিএম করেছিল বলেই, বামপন্থীদের শাসনে হয়েছিল বলেই কিন্তু 2011 সালে পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হয়, এবং পট পরিবর্তন হওয়ার পরে নতুন একটা সরকার হয় এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হন একজন মহিলা। কিন্তু আমরা দেখলাম সেই সরকারের পরিবর্তনের পর 2011-র পর বিরাটভাবে যখন ক্ষমতা এলো, আসার পর যখন আমরা দেখতে পাই যে একটা কলেজের গভর্নিং বডির একজন সভাপতি করা হলো এমন একজন ব্যক্তিকে, সে কিনা কোনোদিনও প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সেই শিক্ষা জানি, সে কাবিল পাশ করে এসেছিলেন। এখন বসিরহাটে যিনি সাংসদ, তিনি বসিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন। সভাপতি হওয়ার পরে সেই কলেজের পরিচালন ব্যবস্থায় এমন একটা বিশৃঙ্খলা হলো, শিক্ষা ব্যবস্থায় সেটা একটা যথেষ্ট রকম তার অবমাননা ঘটলো। আজকে বলছেন বিধায়ক যে আমার জীবন সংশয় হতে পারে। তৃণমূল কংগ্রেস বা তার দলকে প্রথম থেকে সাবধান হলে আজকে মনে হয় এই দিনটা দেখতে হতো। দীপকবাবু, নিঃসন্দেহে আপনার বক্তব্যে আপনি সামগ্রিকভাবে সামাজিক অবক্ষয় দিয়ে শুরু করলেন, যে সরকার চাইলে আটকাতে পারতো, সরকার এই করতে পারতো, সরকার চাইলে পারতো,
আমি তো দেখলাম না বিরোধীদের এই নিয়ে কোনো বিষয়টা হচ্ছে প্রতিবাদ জানাতে, আমি এই কথাটাই বিরোধীদের বলতে রাস্তায় চাইছি। নামতে কই দেখতে পাওয়া গেল না তো। তৃণমূল তাহলে শুধু সরকারের উপর দোষ দিচ্ছেন কেন? বিরোধীরাও তো একই দোষে দুষ্ট, তারাও এগুলো হতে দিয়েছে দীর্ঘদিন ধরে, তৃণমূল তারা প্রতিবাদ কংগ্রেসের জানায়নি নেতারাই এগুলো। কিন্তু সব ক্ষেত্রে জড়িত। আমি এই বিষয়টাই তুলতে এনেছি যে রাজনৈতিক নিয়ন্ত্রণ যদি সরকারের দলের মাধ্যমে, সরকারি দল পরিচালিত, তারা যদি নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে আজকে মনে হয় এই অবস্থার সৃষ্টি হতো না। কোনো মিডিয়াতে এই পর্যন্ত দেখতে পেলাম না যে এই কথাটা আলোচনা হচ্ছে যে তালতলা স্পোর্টিং ক্লাব যেখানে ঘটনাগুলো হচ্ছে, এই তালতলা স্পোর্টিং ক্লাবটা হলো কোত্থেকে? তালতলা আমি যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবটা হচ্ছে ওখানকার পৌরসভার জায়গায় তৈরি করা, এবং পৌরসভায় নিজেই তৈরি করে দিয়েছিল 2011 সালের আগে, 2011 সালের আগে। এবং সেখানে এখন পর্যন্ত, অর্থাৎ এখন একটা নতুন স্ট্রেন হচ্ছে যে পৌরসভা থেকে ক্লাব তৈরি করে দেওয়া হচ্ছে, সেই তৈরিতে সেখানে ক্লাবের ভিতরে অসামাজিক কাজ হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে অত্যাচার হচ্ছে, সাধারণের তোলাবাজির ঠেক হয়েছে। এইটা কেন কামারহাটি পৌরসভা তালতলা স্পোর্টিং ক্লাবটাকে রাখতে পারলো? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখন পর্যন্ত একজন লোক হাইকোর্ট কিংবা কোনো কোর্টে কিংবা কোনো মিডিয়াতে এই প্রশ্নটা আসলো না যে তালতলা স্পোর্টিং ক্লাবের এগেনস্টে ক্লাবগতভাবে এর অ্যাকশন নেওয়া দরকার আছে। ঠিক। আপনারা ভাবুন যে আপনারা আমাদের জন্য কি পলিটিক্যাল ডিসকোর্স ছেড়ে যাচ্ছেন। একটা দেশে বা একটা রাজ্যে পলিটিক্যাল ডিসকোর্স ঠিক করে শাসক দল। আমাদের রাজ্যে শাসক দল কি ডিসকোর্স ছেড়ে যাচ্ছে? আমরা যারা রাজনীতি বিমুখ হচ্ছি না, আমরা যারা রাজনীতিকে ভালোবাসছি, আমরা যারা ছাত্র সমাজ যারা মনে করছি রাজনীতিকে দূষণমুক্ত করা যায়, তারা কী নিয়ে আলোচনা করার কথা ছিল আজকে? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, আমরা কিছু পলিসি রিফর্ম নিয়ে আজকে কথা বলতাম, কিন্তু তা নয়। আজকে আমরা কী নিয়ে কথা বলছি? কোন জয়ন্ত সিং কোন একটা ছেলের নিম্নাঙ্গে সাঁড়াশি দিয়ে নাকি চেপে ধরেছে, সেটা ভুল, সেইটা বলার জন্য আজকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ওপাশের মানুষরা কিছুজন এটাকে জাস্টিফাই করছেন, কিছুজন করছেন না, বলছেন ভুল। তৃণমূল কিংবা তৃণমূলের নেতারা ভালো দাম পেলে নিজের মা বাবাকেও বেচে দেবে। তো এইসব জয়ন্ত সিং কিংবা এই জেসিবিরা, এরা তাদের হাতের ময়লা ব্যবহার করবে, ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে। যেমন জয়ন্ত সিংকে মদন মিত্ররা ছুঁড়ে ফেলে দিয়েছেন, সৌগতবাবুরা ছুঁড়ে ফেলে দিয়েছেন। দেখুন, মদন মিত্ররা ভোটের সময় বলেছিলেন দমদম দাওয়াইয়ের কথা। এবারে এই মদন মিত্ররা কি রাস্তায় নেমে দমদম দাওয়াই দেয়? দেয় না। বা কিংবা ওআরএস খাওয়ানোর কথা ইত্যাদি বলেছিলেন, এটা কিন্তু মদন মিত্ররা করে না। কিংবা মদন মিত্রের ছেলেরা, মদন মিত্র নিজের ছেলেকে রাস্তায় লেলিয়ে দেন না যে তোরা গিয়ে মারপিট কর, তুই গিয়ে ছাপ্পা দে। কাদের করে? দেখবেন আপনার বাড়ির পাশের ছেলেটা যারা আনএমপ্লয়েড, তাদেরকে এই নেতারা ধরে আনবে। আপনারা দেখলে চিনতে পারবেন তাদের মানে তাদের রূপ, যে এরা যে তৃণমূলের হয় ইন্টার্নশিপ করছে একটা, সেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন। কি এদের গাল ভরা দাড়ি, দেখবেন হাতে একটা বালা, 5টা আঙুলে 10টা সোনার আংটি, দিলেই বুঝতে পারবেন এরা তৃণমূলের হয়, দালালি করে। আমি এইটুকুই বলছি, দিনের শেষে কিন্তু সেই বুদ্ধিমান নেতারা তারা কিন্তু রাস্তায় নেমে মারামারি করেন না, আনটিল অ্যান্ড আনলেস তারা যদি গবেট হয়। এবারে সোহম চক্রবর্তী এবারে আমার উপরে কেস করতে পারেন তাকে গবেট বলার জন্য, সেটা অন্য ব্যাপার, সে কেস করলে স্বাগত ওনাকে। আমি আজকে প্যারোডি করি, আমি তৃণমূলের এগেনস্টে কথা বলি, আমি শাসক দলের এগেনস্টে কথা বলি, সেটা তৃণমূল হোক বিজেপি হোক, যদি কখনো সিপিএমের হয়ে বলার দরকার হবে আমি সেটাও বলবো। আমি বলি কালকে হতে পারে আমাকেও পার্টি অফিসে তুলে নিয়ে পেটালো, উত্তম মধ্যম পেটালো, করতে পারে, কারণ ওরা 29টা সিট পেয়েছে। বেশ, যদি পাড়ায় পাড়ায় আজকে সন্দেশখালি হচ্ছিল, আমরা বলছি ওটা তো দ্বীপ অঞ্চল, ওটা বর্ডার এরিয়া, নোনা জল রয়েছে, ভেরি রয়েছে, ঠিক আমরা নিজেদের সঙ্গে মেলাতে পারবো না। যখন চোপড়ায় হলো আমরা তখনও বলছি আরে ওটা তো প্রান্তিক জায়গা। এবার এই যদি অবস্থা হয়, এবার তো কামারহাটি অব্দি চলে আসছে খবর। আমি জানি না যে পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় কতগুলি ধরনের খবর রয়েছে। এনসিআরপি রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে সব থেকে সুরক্ষিত, আপনি মানুন আর না মানুন, হ্যাঁ বলছি 2-1টা ঘটনা ঘটেছে, কিন্তু তার মানে এই নয় 2-1টা ঘটনাটি আপনি সমস্ত পশ্চিমবঙ্গে ঘটছে এটা তো বলতে পারেন না। সত্যি কথা, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী এখানে মহিলারা সবথেকে বেশি সুরক্ষিত। আমি এরপর সুযোগ হলে নিঃসন্দেহে এনসিআরবি যারা এই রিপোর্ট বানান তাদেরকে জিজ্ঞাসা করব যে মণিপুরের ঘটনার পরে কোচবিহারের ওই মহিলার নগ্ন দেহ তাকে তারা দেখতে পেয়েছেন কিনা, এবং এই ধরনের খবর তাদের কাছে আদৌ গিয়ে পৌঁছেছে কিনা। কারণ এখানে যারা যেগুলো যে কেসগুলো পাঠানো হয় তার উপর নির্ভর করে এনসিআরবি রিপোর্ট হয়। উনি বলছিলেন, আমার জানতে ইচ্ছে করবে যে সেই মহিলা যে তাকে যে মেরেছে রাস্তায় ফেলে, তার বিরুদ্ধে অভিযোগ নেই, যারা তার ভিডিওটা আপলোড করেছে মোহাম্মদ সেলিম এবং অমিত মালব্য,
তার বিরুদ্ধে এফআইআর করেছে, এটা আদৌ এনসিআরবি রিপোর্টের মধ্যে আসবে কোনোদিনও? ওই মহিলা কার এগেইনস্টে রিপোর্ট করবেন কি করবেন না উনার সেই স্বাধীনতা নেই, সেটাও কি সংবাদ মাধ্যম বলে দেবে? উনার মনে হয়েছে এই স্বাধীনতা উনার উনি কার সঙ্গে প্রেম করবেন? এক মিনিট দাদা, এক মিনিট, সঠিক কথা। উনি কার সঙ্গে, এক সেকেন্ড, উনি একটি মেয়ে কার সঙ্গে প্রেম করবে না করবে তার স্বাধীনতা নেই। যত আইন বেরোক, বিএনএস বিএসএস নতুন আইন প্রত্যাবর্তন হচ্ছে সমস্ত কিছু, কিন্তু যদি এক্সিকিউশন ঠিক না থাকে বা বিরোধী ঠিক না থাকে বা বিরোধী কণ্ঠ ঠিকঠাক না পৌঁছায়, তাহলে কি আমাদের এই আইন পরিবর্তন বা এগুলো এর কি কোনো কাজে আসবে? বিশেষ সম্প্রদায় একটা ছেলে রাফ ড্রাইভিংয়ের জন্য একটি মহিলা এবং তার বাবা প্রোটেস্ট করার পরে কিছুক্ষণের মধ্যে সেখানে মানে বহু লোক নিয়েও সেই সম্প্রদায়ের কিছু লোক নিয়ে এসে সেখানে তাদের উপরে চড়াও হয় এবং একটি মহিলা হয়েও তার গায়ে হাত দেওয়া হয় এবং তার বাবার গায়েও হাত দেওয়া হয় এবং পুরো ঘটনাটি ঘটে শাসক দলের সামনে এবং সেখানে পুলিশ দলের সামনেও ঘটা হয়। সেই জিনিসটায় তারা শুধু দর্শক হিসাবে মানে দর্শকের ভূমিকা পালন করেছে। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা কি পুলিশের রিপোর্ট করা হয়েছে বা আপনি করেছেন? দ্বিতীয় আসছি আপনার বলছে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, যখন ঘটনা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? শিল্পা পাশেই দাঁড়িয়ে ছিল এবং সাধারণ দর্শক হিসাবে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পুরো জিনিসটাকে দেখে পুলিশ দাঁড়িয়ে ছিল তো দর্শক হয়ে? হ্যাঁ অবশ্যই। দেখুন, রাস্তায় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো পুলিশ অফিসার সামনে থাকে, তার প্রধান কর্তব্য, নাগরিক কর্তব্য হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া। এটা প্রথম। সেই পুলিশ অফিসার কিংবা কোনো কনস্টেবল কিংবা যদি কেউ ভয়ের চোটে না এগোয়, তাকে কন্ট্রোল রুমে ফোর্স করতে হবে। আপনাদের জন্য একটা কথা বলে রাখি, না আপনার মনে হয় কাজগুলো পুলিশ করে এখানে? না করে, বলছি যদি না করে সিজ পানিশেবল অফেন্স। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা যারা ভিন্ন রাজ্যে বা বলুন বা ভিন্ন দেশে যায়, পেছনে তার সংসারটাকে রেখে দিয়ে যায়, কার ভরসায় দিয়ে যায়? আমার প্রশ্নটা থাকবে কার ভরসায়? আজকে যদি সমাজে এরকমভাবে সব চলতে থাকে তাহলে তো আমাদের আর চাকরি করা যাবে না। আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাতে রয়েছে সেটা আপনি মাথায় রাখবেন যে আপনার বাঁচার তো অধিকার আছে এবং এই বাঁচার অধিকারটাকে যে স্ট্যাটিক করে রাখবে সে হচ্ছে প্রশাসন। এটা আপনার অ্যান্সার। কিন্তু পুলিশ যদি নিরপেক্ষতা হারিয়ে যায় সেই দেশে, সেখানে কিন্তু সাধারণ মানুষের কষ্ট লাঘব করা যাবে না। সরকারি দলকে এগিয়ে আসতে হবে পুলিশকে সাহায্য করার জন্য এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য। চলে এই মুহূর্তে উর্দি পড়ে সার্ভিসে আছেন, আমি বলতে পারবেন না। আপনার সামনে বলছি আগুন জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। আপনার কি করা উচিত ছিল? ঘাড় ধরে পশ্চাৎ দেশে দুটো লাথি মেরে কাস্টাডি করে দেওয়া। আপনি কি করেছেন? মাথা নত করে যখন বলছে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আপনি মাথা নত করে বসে আছেন। লজ্জা হওয়া উচিত। যারা উর্দিগুলো পড়ে আছে তাদের লজ্জা হওয়া উচিত। প্রশ্ন থাকবে, আলোচনা চলতে থাকবে এবং আমরা চাইবো ঠিক এভাবেই সাধারণ মানুষের স্বর উঠে আসুক। আবার দেখা হবে আগামী সপ্তাহে।